একটা জিনিস, এই যে বঙ্গোপসাগরের যে অতি সক্রিয়তা, এটা নিয়ে যখন আমরা আলোচনা করছি, কয়েকদিন আগেই আমরা যে ছবি দেখেছি এবং এটা প্রত্যেক বছরেরই একটা চিত্র দেখা যায়, সেটা হচ্ছে আপনি জানেন সাগরে কপিল মুনির আশ্রম, সেই কপিল মুনির আশ্রমের সামনের অংশটা প্রত্যেক বছর কিছু 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 করে সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং সমুদ্র ধাবিত হচ্ছে কপিল মুনির আশ্রমের। এরকম আশঙ্কাও করা হচ্ছে যে হয়তো কপিল মুনির আশ্রম পুরো সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এই রকম একটা আশঙ্কাও কিন্তু সেখানকার স্থানীয় মানুষ তারা করছেন। এটাও কি বঙ্গোপসাগরের যে অতি সক্রিয়তা, সেই অতি সক্রিয়তার একটি জেরে এইরকম ঘটনা ঘটছে? আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? শুধু অতি সক্রিয়তা নয়, তার সাথে সাথে বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে সমুদ্রের জলস্তরের উচ্চতাগত বৃদ্ধি, এই তিনটে বিষয় একসাথে কাজ করছে, যে কারণের জন্য গত 2 বছর ধরে সাগর আইল্যান্ডে বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে এবং প্রায় 27% এরিয়া সমুদ্রের জলের তলায় অটোমেটিক্যালি চলে গেছে। এবং এখনো পর্যন্ত যে সিচুয়েশন, তাতে কিন্তু আমাদের কাছে যা কনসেপ্ট, সমুদ্রের জলস্তরের উচ্চতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে কিন্তু সাগর আইল্যান্ড আগামী বেশি দিন এইভাবে পৃথিবীতে থাকবে না, এদের সলিল সমাধি ঘটবে। এবং শুধু সাগর আইল্যান্ড নয়, তার সাথে সাথে কিন্তু সুন্দরবনের বিস্তীর্ণ প্রান্তর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, নামখানা, এই সমস্ত অঞ্চলগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে। তার কারণ সমুদ্রের জলস্তরের উচ্চতা এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, সুমেরু কুমেরু অঞ্চলের বরফ এত বেশি পরিমাণে গলে যাচ্ছে, পার্বত্য অঞ্চলে জমে থাকা হিমবাহগুলো যেভাবে গলছে, তাতে সমুদ্রের জলস্তরের উচ্চতা অত্যন্ত দ্রুত গতিতে উপরের দিকে উঠে আসছে এবং তারা সামগ্রিকভাবে আমাদের যে বসবাসের যে পরিমণ্ডল, তাকে তো ক্ষতিগ্রস্ত করবেই, তার সাথে এই উপকূলবর্তী অঞ্চলগুলোকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করবে। এবং শুধু তাই নয়, আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে উপকূলবর্তী অঞ্চল থেকে প্রায় 70 কিলোমিটার দূরত্ব পর্যন্ত স্থান এই সমুদ্রের জলস্তরের উচ্চতাগত বৃদ্ধির সাথে সাথে সম্পূর্ণভাবে লবণাক্ত হয়ে যাবে, অর্থাৎ সমুদ্রের জল মাটির মধ্যে প্রবেশ করবে, যার ফলে মানুষের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। সমগ্র ভারতবর্ষের প্রায় 35 কোটি মানুষ আগামী 10 থেকে 15 বছরের মধ্যে এনভায়রনমেন্টাল রিফিউজিতে পরিণত হবেন। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আর একটা দিক, সেটা হচ্ছে আজকে যে শহরে বসে আমরা কথা বলছি, আমরা আলোচনা করছি, সেই শহরও কিন্তু সুস্থ অবস্থায় নেই। সমুদ্রের জলস্তরের উচ্চতাগত বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন হয়তো সেই শহরকেও গ্রাস করে ফেলবে। আপনি ঠিক, মানে আমি এই জায়গাটাতেই আসার চেষ্টা করছিলাম। এর আগেও আপনার সঙ্গে যখন কথা হয়েছে, আপনি একটা আশঙ্কার কথা বারবার বলেছেন যে কলকাতাও অবস্থানগত দিক থেকে খুব একটা ভালো জায়গায় নেই এবং যদি আপনি এর আগেও বিভিন্ন শোতেও বলেছেন, বিভিন্ন জায়গায় আপনি আপনার বক্তব্যে বলেছেন যে সমুদ্রের করাল গ্রাস শুধুমাত্র এই যে কলকাতা নয়, কলকাতা সংলগ্ন জেলাগুলো এবং প্রায় পশ্চিমের অনেকগুলো জেলার দিকেও ধাবিত হতে পারে। সেই জায়গাগুলো কোন কোন জায়গা একটু বলতে পারেন কি? না, এটা মূলত যেটা আপনাকে বলছিলাম এক্ষুনি, টোটাল সুন্দরবন ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ছে, ভালনারেবিলিটির মধ্যে। সাগর আইল্যান্ড, নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, এই সমস্ত অঞ্চলগুলো সবগুলো পড়ছে এবং কলকাতাও কিন্তু টোটাল শহরটাই এই ভালনারেবিলিটির আন্ডারে চলে আসছে। তার কারণ হচ্ছে সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ভূমিভাগ এবং জলভাগের যে ভারসাম্য, আজ সমস্থিতি স্থাপকতা, সেটা সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়ে যেতে পারে এবং তার ফলে কলকাতার মতো এত বড় একটা শহর, যার উপরে অসংখ্য জাইগ্যান্টিক কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন নিয়ে কলকাতা কিন্তু তার মাটিকে ধরে রাখতে পারবে না। তার মাটিও আস্তে আস্তে সরে যাবে তলদেশ থেকে, লিকুইফ্যাকশন ঘটবে, সলিফ্লাকশন ঘটবে, পায়ের তলা থেকে মাটি সরে যাবে, কলকাতা শহরেরও কিন্তু সলিল সমাধি ঘটতে পারে। আমাদের আজ তাক বাংলার ভিউয়ার্স যারা এই ডিসকাশন দেখছেন, তারা অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করুন। মানে আমরা নাগরিক হিসেবেও আমাদের কিছু দায় দায়িত্ব রয়েছে, আমাদের কিছু কর্তব্য রয়েছে আমাদের এই প্রকৃতির প্রতি। বলা হয় যে আমরা যতটা
প্রকৃতিকে বিনাশ করব বা প্রকৃতির ক্ষতি করব, প্রকৃতি কিন্তু তার ডবল আমাদেরকে ফিরিয়ে দেবে। তাই এখনই সাবধান হওয়ার সময় হয়ে গিয়েছে, কারণ মানে ভবিষ্যৎটা কিন্তু ভীষণ রকম অন্ধকার। আরও যারা আমাদের দর্শকরা যারা জানেন না তাদের ক্ষেত্রে এটা বলে রাখি যে ডক্টর সুজীব কর তিনি এর আগে বহুবার এই যে ভূমিকম্পের যে পূর্বাভাস বা ভূমিকম্প সম্পর্কে তার যে প্রেডিকশন বা প্রজেকশন, তিনি কিন্তু আক্ষরিক অর্থে সেই প্রজেকশনগুলো মিলিয়ে দিয়েছেন এবং যেই সময় এই ভূমিকম্পের আভাস তিনি দিয়েছেন দেখা গিয়েছে ঠিক সেই রকমভাবেই নির্দিষ্ট সেই সময় সেই ভূমিকম্পর সিচুয়েশন কিন্তু আমাদের দেশে বা আশপাশের রিজিয়নগুলোতে সেই রকমভাবে তৈরি হয়েছে। আমি ডক্টর সুজীব করের কাছে আবারও এই বিষয়টা একটু জানতে চাইবো যে এই যে ভূমিকম্পের যে বিষয়গুলো, আমরা জানি যে টেকটনিক প্লেটগুলো যখন সংঘর্ষের বাতাবরণ তৈরি হয় তখন এই রকম সিচুয়েশন তৈরি হচ্ছে। আমরা যখন এই গরম নিয়ে আলোচনা করছি, তা মানে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করছি, এই আলোচনাটাও খুব গুরুত্বপূর্ণ। আগামী দিনগুলোতে ডক্টর কর এই ভূমিকম্পের পরিস্থিতি কিরকম হতে চলেছে সেটা যদি একটু ব্রিফ করেন। বেসিক্যালি দেখুন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব কিন্তু ভূমিকম্পের উপরেও আছে, এবং যেটা বলছিলাম আপনাদেরকে যে জলভাগের যদি পরিমাণ বৃদ্ধি পায়, জলভাগের মধ্যে ভারসাম্য নষ্ট হতে পারে, সেই ভারসাম্যকে ফিরিয়ে আনতে গেলে কিন্তু ভূমিকম্প সংঘটিত হতে পারে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ভূমিভাগের উপরের স্তরের যে তাপমাত্রা সেটা এতটাই বেশি বেড়ে যাচ্ছে, মাটির নিচের স্তরের তাপের সঙ্গে ওপরের স্তরের তাপের ভারসাম্য থাকছে না, যার ফলে কিন্তু ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ জলবায়ু পরিবর্তন ভূমিকম্পের সংখ্যাকে বাড়াতে পারে, ভূমিকম্পের ফ্রিকোয়েন্সিকে বাড়াতে পারে, ভূমিকম্পের তীব্রতাকে বাড়াতে পারে, এবং স্বাভাবিকভাবে আপনারা এখনই খেয়াল করলে বুঝতে পারবেন যত সংখ্যক ভূমিকম্প আপনারা দেখতে পেতাম তার থেকে প্রায় 30% ভূমিকম্পের সংখ্যা বেড়ে গেছে একটা বছরের মধ্যে। সুতরাং জলবায়ু পরিবর্তন যত এগোতে থাকবে এই বিপর্যয়গুলো ততই এগোতে থাকবে আমাদের সঙ্গে, এবং একের পর এক আমাদের এই বিপর্যস্ততার পরিমাণটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এটুকু। আমি আমাদের একেবারে আলোচনার শেষ পর্বে চলে এসেছি, শেষ পর্যায়ে। ডক্টর কর, আপনাকে একটা বিষয় একটু ব্রিফ করতে বলবো, কারণ মানে আমাদের মধ্যে মানুষের এই ধারণাটা নেই যে এই জলবায়ু পরিবর্তন কি, ক্লাইমেট চেঞ্জ কি। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যারা, তারা তো এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে তারা আলোচনা করছেন, তারা ডিসিশন নিচ্ছেন, বিভিন্ন সামিট করছেন, কিন্তু আখেরে কি ইমপ্লিমেন্ট করছেন সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, সেটা অন্য একটা বিতর্কিত বিষয়, আমি সেটাই যাচ্ছি না। তবে সাধারণভাবে যেটা আমরা জানি যে কোনো একটি নির্দিষ্ট জায়গার যে আবহাওয়া তার দীর্ঘদিনের যে একটা রেকর্ড সেটাকেই জলবায়ু বলা হয়। তো এই জলবায়ু পরিবর্তন কি করে হয়, কোন পরিমাপকে বলা হয় যে জলবায়ুর পরিবর্তন, সেটা কি একটু বুঝিয়ে দেবেন আমাদের? হ্যাঁ, বেসিক্যালি দেখুন, আপনি একেবারেই ঠিক বলেছেন যে দীর্ঘদিনের একটা পরিসংখ্যান বলা যেতে পারে, পর্যালোচনা বলা যেতে পারে, তাকেই আমরা বলি জলবায়ু।